অন্তর্বর্তী সরকার আর তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে একটা বড় পার্থক্য ছিল এইটা বা আছে, সেটা হচ্ছে তত্ত্বাবধায়কের উপদেষ্টারা কেউ নির্বাচন করতে পারেন না। তত্ত্বাবধায়ক সরকার না থাকলেও এই অন্তর্বর্তী সরকারকে অন্তত বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় ঢেলে সাজাতে হবে। তা না হলে পরে এই সরকারের যে ভূমিকা সেটা যত ভালোই হোক না কেন প্রশ্ন করার সুযোগ থেকে যাবে। তত্ত্বাবধায়ক সরকার যখন বাতিল হয়েছিল, সেই বাতিলের যে অবজারভেশন সেখানে কিন্তু ছিল যে জনগণের স্বার্থে এবং প্রয়োজনে আরও দুটি নির্বাচন একইভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে বলে সেই বিচারক মণ্ডলী রায় দিয়েছিলেন। সেই হিসাবে কিন্তু এর আগে আরও দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে হতে পারত, যেটা বিগত আওয়ামী লীগ সরকার হতে দেয় নাই বা রাজি হয় নাই। তারা বলেছে এটা অবজারভেশন, এটা মানতে হবে এমন কোনো কথা নেই। তো সেই হিসাবে কিন্তু ওই অবজারভেশন মেনে নিলে এটাও হতে পারতো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কিন্তু আমার মনে হয় যে এইবার যেটি ঘটেছে সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের বিধান ফেরত এসেছে, কিন্তু যেহেতু অন্তর্বর্তী সরকার এক ধরনের তত্ত্বাবধানই করছেন, আর নতুন করে তত্ত্বাবধায়ক সরকার তৈরি করতে গেলে আবার নতুন ব্যক্তিবর্গকে নিয়োগ দিতে হবে, তারপর তাদের বুঝে নিতে দায়িত্ব, সময় অতিক্রান্ত হবে। এই সব কিছু চিন্তা করেই হয়তো এটা ভাবা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং এই অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধান করবেন। তবে কিছু সমস্যা থেকে যাবে। তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া এবং তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের যে প্রক্রিয়া, এই বিষয়টি এমনভাবে করা যে সেইখানে নিরপেক্ষতা বজায় রাখার একটা মেকানিজম আছে। কিন্তু এখন যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের নিরপেক্ষতা নিয়ে তো একাধিক রাজনৈতিক দল প্রশ্ন করেছে, উপদেষ্টাদের নিয়েও প্রশ্ন করা হয়েছে, ফলে এক ধরনের প্রশ্ন রয়ে গিয়েছে। তাই এই প্রশ্ন সহই আসলে তত্ত্বাবধায়িত হবে আমাদের আগামী সংসদ নির্বাচন, এবং দেখা যাক যে এই অন্তর্বর্তী সরকার কতটুকু গ্রহণযোগ্যভাবে এই নির্বাচনটা করতে পারে। এটা হচ্ছে মানুষের জীবনে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের বাংলাদেশে যারা ভোটার তাদের কাছে। আর যদি আমার ব্যক্তিগত মতামতের কথা বলেন, তাহলে আমি বলবো যে তত্ত্বাবধায়ক সরকার না থাকলেও এই অন্তর্বর্তী সরকারকে অন্তত বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় ঢেলে সাজাতে হবে। তা না হলে পরে এই সরকারের যে ভূমিকা সেটা যত ভালোই হোক না কেন প্রশ্ন করার সুযোগ থেকে যাবে। সেটা কোন কোন জায়গায় ঢেলে সাজানো উচিত বলে আপনার? যেমন একাধিক উপদেষ্টার আচরণ, বক্তব্য এবং তাদের যে কর্মকাণ্ড, সেখানে দলীয় ভাবাপন্নতা ছিল এবং আছে। একাধিক উপদেষ্টা কোনো কোনো দলের প্রতি তাদের অনুরাগ প্রকাশ করেছেন। সিটিং উপদেষ্টা যিনি আসনে আছেন, এরকম একজন বলেছেন তিনি নির্বাচন করবেন, তার মানে তিনি ওইখানে বসে থেকে নিশ্চয়ই নির্বাচনের পরিকল্পনা করছেন। ব্যাপারটা তো এরকম না যে আগামীকাল পদত্যাগ করে পরশুদিন তিনি নির্বাচনে চলে যাবেন। তাহলে তিনি অবশ্যই এই উপদেষ্টা থাকাকালীন তার যে ক্ষমতা, সেইটা নির্ঘাত তিনি ব্যবহার করেছেন নিজেকে জনপ্রিয় করে তোলার জন্য। এটা তো এক ধরনের আনডিউ অ্যাডভান্টেজ। অন্তর্বর্তী সরকার আর তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে একটা বড় পার্থক্য ছিল এইটা বা আছে, সেটা হচ্ছে তত্ত্বাবধায়কের উপদেষ্টারা কেউ নির্বাচন করতে পারেন না, কিন্তু এইখানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নির্বাচন করতে পারবেন পদত্যাগ করেই। তাহলে এই যে 14-15 মাস রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে নিজেদের এলাকাকে, নিজের পছন্দের লোকজনকে, নিজের প্রয়োজনীয় ব্যক্তিবর্গকে নিয়োগ করা, প্রমোশনে তদবির করা, সিটি কর্পোরেশনে নিজের পছন্দের লোক নিয়োগ করা, এরকম কাজ আমরা দেখেছি না? তো সেইটা কি পক্ষপাতমূলক আচরণ হয়ে যাবে না যদি এই সিটি কর্পোরেশনের মধ্যেই তিনি কোনো আসনে নির্বাচন করেন? তাহলে কি হলো? উনি যে প্রশাসক নিয়োগ করেছেন সিটি কর্পোরেশনে, সিটি কর্পোরেশনের কিন্তু একটা বড় ভূমিকা থাকে নির্বাচনে, বললেই হবে না ব্যাপারটা যে কিছু নাই, এটা তো অরাজনৈতিক, এটা তো এলজিআরডির লোকাল গভর্নমেন্টের প্রতিষ্ঠান, এটার সাথে সংসদের কি সম্পর্ক? এগুলি আমরা কাগজে কলমে অনেক বলতে পারি, কিন্তু প্রকৃত অর্থে তো একজন সিটিং প্রশাসক বা মেয়র তিনি কিন্তু প্রভাব বিস্তার করতে পারেন, এমনকি ওই কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরাও প্রভাব বিস্তার করতে পারেন। আমি আপনাকে একটা সহজ উদাহরণ দিই। ধরেন আমি এরকম নির্বাচনে দাঁড়িয়েছি এবং আমার পছন্দের লোক মেয়র, আমার এলাকাটা মনে করেন বেশি পরিষ্কার হচ্ছে, এবং আমি বললাম যে আমি নির্বাচিত হলে এই জায়গায় এর চেয়েও পরিষ্কার হবে। তাহলে সেটা কিভাবে হবে? ধরা যাক আমার এলাকার ড্রেনগুলি, আমার এলাকার ফুটপাথগুলি দেখা গেল যে নির্বাচনকালীন সময় আমি বললাম যে দেখেন এটা মেরামত শুধু হচ্ছেই না, আমি জিতলে আরও হবে না। এই একটি উদাহরণ কিন্তু আজকেও আছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন, এখানে দেখা যাচ্ছে ঢাকায় নির্বাচনী একটি এলাকায় 274টি ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠানকে বিশেষ উন্নয়ন বরাদ্দ দিয়েছে নিশ্চয়ই ঢাকা 10, এবং সেখানে 273টি প্রতিষ্ঠানে পড়েছে ঢাকার 3টি সংসদীয় আসন এলাকায়। ঢাকায় মোট 20টি আসন রয়েছে। আমি ঢাকা 10 এই জন্য বললাম যে ওইটা তো এখনো খালি আছে, আর 9 এর প্রার্থীদেরকে আমরা এখন চিনতে পারছি, মনে হয় 8, 9, 11 আমরা চিনতে পারছি।